থেকে গুরুত্বপূর্ণ যে খবর, 18 জানুয়ারি আরজিকর মামলার রায়। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন মামলা 18 জানুয়ারি রায় শিয়ালদা আদালতের। 18 জানুয়ারি দুপুর 2:30 রায় ঘোষণা। 9 আগস্ট 2024 আরজিকরে ধর্ষণ খুন সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আপনারা জানেন ঘটনার 48 ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় সঞ্জয় রায়কে। পরে তদন্তভার যায় সিবিআই এর হাতে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। সন্দীপ অভিজিৎ দুজনেই জামিনে মুক্ত এবং আজ যখন সওয়াল জবাব হয়, সেই সওয়াল জবাবে নির্যাতিতার পরিবারের আইনজীবী আদালতে সওয়াল করেন যে সর্বোচ্চ সাজা যাতে হয় সঞ্জয় রায়ের, সর্বোচ্চ সাজা দেওয়ার কথা বলেন তিনি। এর আগে রাজ্য সরকারও ফাঁসির পক্ষে সওয়াল করেছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। সিবিআই ও সঞ্জয়ের মৃত্যুদণ্ডের পক্ষেই সওয়াল করেছে আজ আদালতে। 52 জন সাক্ষীর বয়ান রেকর্ড হয়। যা যা আমরা দেখেছিলাম এই বিচার প্রক্রিয়া 11ই নভেম্বর থেকে শুরু হয় বিচার প্রক্রিয়া। ঠিক 2 মাসের মাথায় বিচার পর্ব, বিচার প্রক্রিয়ার যে পর্ব তার শেষ। এবার নজর রয়েছে আমাদের 18 জানুয়ারির দিকে। আসুন সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন এই মুহূর্তে। অমিত, নজর রয়েছে সকলের 18 জানুয়ারির দিকে। সওয়াল জবাব পর্ব আজ, বিচার পর্বের এই যে প্রক্রিয়ার তার শেষ দিনে কি হলো? দেখো, পুরো বিষয়টি কিন্তু আমরা দেখেছি গত 2 মাস ধরে রুদ্ধদ্বার ইন ক্যামেরা কিন্তু ট্রায়াল চলেছে এবং 51 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ পর্ব হয়েছে এবং ঘটনা ঘটার ঠিক 2 মাসের আগে, 60 ডেজ হওয়ার বা 60 দিন হওয়ার আগে 7 অক্টোবর সিবিআইয়ের তরফে সঞ্জয় রায়ের বিরুদ্ধে ধর্ষণ, খুন এবং ধর্ষণজনিত কারণে মৃত্যু হয়েছে এই ধারাতে চার্জশিট দেওয়া হয়েছিল এবং তার ঠিক 28 দিন পর 4 নভেম্বর চার্জ গঠন করা হয়েছিল সঞ্জয় রায়ের বিরুদ্ধে। 11 নভেম্বর থেকে শুরু হয়েছিল এই বিচার পর্ব বা বিচার প্রক্রিয়া এবং ওই দিন থেকে শুরু হয়ে যায় বিচার পর্বের মধ্যে সাক্ষ্যদান বা সাক্ষ্য গ্রহণ পর্ব। 51 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং তারপরে আর্গুমেন্ট, অর্থাৎ সিবিআইয়ের তরফে সিবিআইয়ের যা যা সওয়াল ছিল তারা সেগুলো তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করেন। বিভিন্ন নথি বা বিভিন্ন কেস তদন্ত করতে গিয়ে যে সমস্ত তারা ডকুমেন্টস বা তারা তথ্য প্রমাণ যেগুলো পেয়েছিল সেগুলো চার্জশিটের সঙ্গে তারা আদালতে দেওয়া হয়। অন্যদিকে ডিফেন্সের তরফে অর্থাৎ সঞ্জয় রায়ের তরফে তার যে আইনজীবী তারা আদালতে সওয়াল করেন এবং নির্যাতিতার পরিবারের থেকে বেশ কিছু প্রশ্ন তুলে তারা কিন্তু আমরা দেখেছিলাম গত সপ্তাহে তাদের রিটেন কমপ্লেন কিংবা রিটেন পিটিশন তারা কিন্তু আদালতের কাছে জমা দিয়েছিলেন এবং রুদ্ধদ্বার কক্ষে সঙ্গে দেখো নির্যাতিতার পরিবারের আইনজীবী যিনি সর্বোচ্চ সাজার জন্য সওয়াল করেছেন আজ আদালতে, শুনবো তার বক্তব্য। আমরা আজকে নির্যাতিতার তরফ থেকে আমাদের বক্তব্য কোর্টের সামনে পেশ করেছি। আমরা আমাদের বক্তব্য শেষ করার পরে সিবিআই তাদের বক্তব্য আজকে পেশ করেছে। আজকে সব পক্ষের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে জজ সাহেব 18ই জানুয়ারি দুপুর 2:30টার সময় এই কেসের রায় ঘোষণা করবেন। তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি, এখনো তদন্ত চলছে। আমরা আশা করছি যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসছে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা দাবি করেছে। 5 দিনে যা করেছিল আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো। আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে সাপ্লিমেন্টারি জাস্টিস আসবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি। আমরা মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ, তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে। সবাই যখন সাজা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে। বারবার সবাইকে কথাটা ইউজ করছেন, আপনারা কি কাউকে সাসপেক্ট বা এরকম? ওই দিন রাত্রিবেলা যারা আমার মেয়ের সঙ্গে ছিল তাদের আমরা প্রচন্ড ভাবে সাসপেক্ট করছি। মানে ওই 4 জন ডাক্তার? হ্যাঁ, অবশ্যই। ডিএনএ রিপোর্ট তো পাওয়াই গেছে, তথ্য প্রমাণ দেখেছেন আপনারা, কোন মহিলার উপস্থিতি আছে। সকলেই তাকিয়ে রয়েছে 18 জানুয়ারির দিকে, কারণ সেদিনই আরজিকরের ধর্ষণ খুন মামলার রায়। আমি অমিতের কাছে আবারও যাব। অমিত, এই যে বাবা মায়ের বক্তব্য শুনলাম নির্যাতিতার, কোথাও গিয়ে শুনে মনে হলো তারা স্যাটিসফাইড নন, তাদের কথায় একটা অসন্তোষ থেকে গিয়েছে। তারা তদন্ত প্রক্রিয়ার কোন জায়গায় অসন্তোষ প্রকাশ করছে?
দেখো, তারা তদন্ত প্রক্রিয়ার বেশ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন। যেমন সায়েন্টিফিক যে সমস্ত এভিডেন্স বা ডিএনএ এভিডেন্সগুলো জমা দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে তাদের হাতে যেহেতু এই মুহূর্তে সমস্ত তথ্য রয়েছে, সেই জায়গা থেকে তারা প্রশ্ন তুলছে যে শুধুমাত্র সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে যুক্ত এমনটা নয়, আরও বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরও যাতে শাস্তি হয়, তাদের বিরুদ্ধেও যাতে তদন্ত হয়, এই বিষয়টা তারা চাইছেন। সেই জায়গা থেকে তারা উচ্চ আদালতে ইতিমধ্যেই তারা গিয়েছেন, যাতে পুনরায় যাতে তদন্তে যাতে নির্দেশ দেওয়া হয় উচ্চ আদালতের তরফে। এবং সেই বিষয়টি অর্থাৎ 35টি প্রশ্ন তারা আদালতের কাছে লিখিতভাবে জমা দিয়েছিলেন, কারণ তাদের বেশ কিছু জায়গাতে তাদের প্রশ্ন রয়েছে তদন্ত প্রক্রিয়া নিয়ে। সেই জায়গাতে শুধুমাত্র যে সঞ্জয় একমাত্র যে ঘটনার সঙ্গে যুক্ত এমনটা তারা এখনো পর্যন্ত মনে করছেন না। তবে সঞ্জয় রায়ের সর্বোচ্চ তারা সাজা চেয়েছেন, এবং শুধুমাত্র সঞ্জয় রায় নয়, এই ঘটনার সঙ্গে সঞ্জয় রায় ছাড়া আরও যদি অন্য কেউ যদি অভিযুক্ত থাকেন বা যুক্ত থাকেন, তাদেরও যাতে সর্বোচ্চ সাজা হয়, এইটাও কিন্তু দাবি করা হচ্ছে তাদের নির্যাতিতের পরিবারের তরফে। সেক্ষেত্রে 18 তারিখে 2:30 নাগাদ রায়দান রয়েছে। সেই জায়গা থেকে তারা খুশি হলেও তদন্তের বেশ কিছু জায়গা নিয়ে তারা কিন্তু অখুশি। সেই বিষয়টা কিন্তু তাদের অভিব্যক্তি বা তাদের বক্তব্য থেকে উঠে আসছে। বেশ, 2024-এর 9ই অগস্ট এই ঘটনা সামনে আসে, তরুণী চিকিৎসকের মৃত্যু, এবং তারপর একের পর এক প্রশ্ন। সেদিন থেকে আজ অব্দি আসুন কি কি ঘটলো ঘটনাক্রম আপনাদের সামনে তুলে ধরি। 9ই অগস্ট 2024 আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন। তার পরবর্তীতে আমরা দেখেছিলাম গোটা শহরে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা, এবং তারপর আমরা দেখেছিলাম 9ই অগস্ট মানে একেবারে ঘটনা যেদিন ঘটে সেদিনই গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সঞ্জয় রায়ের গ্রেফতারের পর আমরা দেখেছিলাম এখান থেকেও অভিযোগ ওঠে, এখান থেকেও দাবি ওঠে আরও গ্রেফতারির। আর চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে শুরু হয় ব্যাপক আন্দোলন। রাত দখলের ডাক দেওয়া হয়। নিহত জুনিয়র চিকিৎসকের বাড়িতে মুখ্যমন্ত্রী যান 12ই অগস্ট 2024-এর 12ই অগস্ট যান মুখ্যমন্ত্রী। সেদিন গিয়ে বলেন যে হ্যাঁ, সম্পূর্ণ তদন্ত হবে, সঠিকভাবে তদন্ত হবে। তারপর 12ই অগস্ট পদত্যাগ করেন আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর পরবর্তীতে আমরা দেখেছিলাম একের পর এক গ্রেফতারি। আপনাদের মনে থাকবে টালা থানার ওসি, তাকেও গ্রেফতার করা হয়। 14ই অগস্ট আরজিকরের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টে। 16ই অগস্ট 2024 আরজিকরের অধ্যক্ষকে গ্রেফতার করে সিবিআই। 18ই অগস্ট শতপ্রণোদিত মামলা রুজু সুপ্রিম কোর্টে। আন্দোলনকারীদের দাবিতে সরানো হয় তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। 17ই সেপ্টেম্বর 2024 তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের পর আমরা দেখি শহরের রাজপথে আন্দোলন কিভাবে তীব্র হয়। সেই জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন শুনবো। দেখুন, এখানে তো যে রায়দান হবে সেখানে তো বারবার এখনো প্রাথমিক যে চার্জশিট তার ভিত্তিতে রায়দান হবে। যে জিনিসটা নিয়ে আমরা বারবার বলছি যে প্রাথমিক চার্জশিটে তারা একজনকেই দোষী সাব্যস্ত করেছে যতদূর আমরা জানি, কিন্তু তাহলে এত যে ধোঁয়াশা রয়েছে সেটা সিএফএসএল রিপোর্ট নিয়ে, ডিএনএ রিপোর্ট নিয়ে, সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা কী সেটা আমরা জানতে চাই। তথ্য প্রমাণ লোপাটের জন্য যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে কবে চার্জশিট হবে, সেই ট্রায়াল কবে হবে? কেননা একটা খুন ধর্ষণের ঘটনা সে যে ঘটাচ্ছে এবং যে তথ্য প্রমাণ লোপাট করছে সেটা তো একই রকমভাবে দোষী, তো সেই বিচার কী করে হবে? তো ফলত 18 তারিখ যাই রায়দান হোক তাতে আমাদের যে সহকর্মী সে বিচার পাবে এরকম কোনো আশা আমরা দেখছি না। আমাদের ন্যায় বিচারের দাবির ক্ষেত্রে অবস্থান একদম সুস্পষ্ট এবং পরিষ্কার। আমরা শুরুর দিন থেকে কথা বলে এসেছি যে এই 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে কতজন ব্যক্তি জড়িত, এক না একাধিক। যদি এক হয় তার মোটিভ কি, যদি একাধিক হয় তার মোটিভ কি। আমি যদি মনে করি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, সিএসএফএল এর যদি ডিএনএ প্রোফাইলের রিপোর্টকে মান্যতা দিই, তাহলে বাকি একজন ব্যক্তি যদি অ্যারেস্ট হয় এবং শাস্তি হয়, তাহলে বাকি যারা তারা তো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এ কেমন বিচার? তাহলে এই ক্ষেত্রে সুস্পষ্টভাবে যেটা আমরা চাইছি একদম অত্যন্ত পরিষ্কারভাবে এক না একাধিক, মোটিভ কি। আমরা আশা করব যারা অন্যায় করেছে একজন দুজন নয়, যারা ছিল প্রত্যেককে ডিনোট করে খুঁজে এনে তাদেরকে প্রকৃতভাবে শাস্তি দেওয়া হোক, যাতে এই ঘটনাটা একটা এক্সাম্পল তৈরি হোক। অন্যায়ের দিকে নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে যে শাস্তি হয় সেটার এক্সাম্পল তৈরি হোক, এটাই আমরা আশা করব।